জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে রয়েছে শারমিন পুতুল। জ্বালানি সংকট মোকাবেলায় এশীয় উন্নয়ন অংশীদারদের কাছে $200 কোটি ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাসের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই সহায়তা চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংকটে এশিয়ার দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণে সংকট উত্তরণে এশীয় দেশগুলোর প্রচেষ্টা থাকা দরকার বলে মনে করেন তারেক রহমান। এই উদ্যোগ গ্রহণে সম্মেলনের আহ্বানকারী দেশ জাপানকে অগ্রণী ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। জ্বালানি সংকট মোকাবেলায় সামিটে প্রাথমিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এই প্রস্তাব দিয়েছেন বলে জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা জানান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই অনুষ্ঠানে বক্তব্য দেন। এছাড়া ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA ও এশীয় উন্নয়ন ব্যাংক ADBর প্রতিনিধিরা অধিবেশনে অংশ নেন। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। আগামী 2 মাসে জ্বালানি সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন, পেট্রোল 18,211 মেট্রিক টন, ফার্নেস অয়েল 77,546 মেট্রিক টন, জেট ফুয়েল আছে 18,223 মেট্রিক টন। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে, তো আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নাই। এদিকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন, বৈশ্বিক পরিস্থিতিতে দীর্ঘায়ু হলে মে মাসে জ্বালানির দাম সমন্বয়ে প্রয়োজন হতে পারে। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দাবি, তড়িঘড়ি করে দাম পুনর্নির্ধারণ করলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। রিসেন্ট যে অবস্থা সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ, আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। এখন যদি তড়িঘড়ি করে জ্বালানি বা বিদ্যুতের ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট করা হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতি উস্কে যাবে। এবং সাথে সাথে এখন বড় মৌসুম চলছে, সেচের ব্যবস্থা নেওয়া দরকার। তা আমরা যেটা করছি সেটা হচ্ছে অবশ্যই দামের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে। বনানী কাঁচাবাজারের পাশে একটি বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। আগুন নিয়ন্ত্রণে কতটা এসেছে জানাবেন। পুতুল, আমরা যতটুকু তথ্য পেয়েছি এখনো পর্যন্ত যে বনানী এই যে 12 নম্বর রোডটি, সেই রোডের 44 নম্বর যে বাড়িটি বহুতল ভবনটি, এখানে 11 নম্বর যে তলাটি রয়েছে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, আমরা খবর পেয়েছি ফায়ার সার্ভিস থেকে, আমরা নিশ্চিত হয়েছি যে আগুনটি আসলে 6:30টার থেকে সূত্রপাত হয় এবং সেখানে তারা ফায়ার সার্ভিস ঘটনা জানার পরে, আসলে তথ্য জানার পরে তারা ঘটনাস্থলে সর্বমোট 3টি ইউনিট পাঠায়। এরপরে কিন্তু ধাপে ধাপে আরও 2টি ইউনিট সংযুক্ত হয়েছে। যদি একটু দেখাতে চাই, এখন বর্তমানে আমার হাতের বাম পাশে কিন্তু একটি ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট যুক্ত হয়েছে, যেটি আসলে
সর্বোচ্চ যে ল্যাডারটি রয়েছে ফায়ার সার্ভিসের সেটি কিন্তু যুক্ত হয়েছে এখনো পর্যন্ত। সেই ল্যাডারটির মাধ্যমে কিন্তু যে 11 তলা, সেই 11 তলায় কিন্তু কাজ চালানোর জন্য তারা যুক্ত করেছে। আমি যদি এখন একটু বর্তমানে বলতে চাই যে 11 তলায় এখনো পর্যন্ত যে ধোঁয়া সদৃশ্যমান কিন্তু এখনো দেখা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত আমরা আগুন, যেটি আসলে আগুনের ফুলকি বা যে কোনো কিছু, এগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। তবে আমরা তথ্য পেয়েছি যে ভেতরে আগুন ছড়াচ্ছে। আমরা যতটুকু শুনেছি ফায়ার সার্ভিসের কাছ থেকে, তারা বলেছেন যে 11 তলায় এই তলাটিতে কিন্তু আসলে গোডাউন ছিল এবং তারা আমাদেরকে বলেছে যে কাপড়ের গোডাউন ছিল এখানে। যেহেতু কাপড়ের আগুন সংস্পর্শে আসলে এটি অনেকটাই দাহ্য পদার্থ হিসেবে কাজ করে, সেজন্য এই আগুনটি একটু বলা চলে যে কিছুক্ষণ বা কিছু সময় হয়তো তাদেরকে বেগ পেতে হবে এই আগুনটি নেভানোর জন্য। পুরোপুরিভাবে আগুন নেভানোর পরে আসলে ফায়ার সার্ভিসের মাধ্যমে যে একটি ব্রিফিং করা হয়ে থাকে, সেই ব্রিফিংয়ের মাধ্যমে আসলে জানা যাবে আসলে যে কিসের কারণে আগুনের এই সূত্রপাতটি ঘটেছে। এছাড়া একটু বলে রাখতে চাই যে 12 নম্বর থেকে শুরু করে 11 নম্বরের যে সড়কটি রয়েছে, সংযোগ সড়কটি, সেটি কিন্তু এখনো পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু আসলে এলাকার রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাঁচা বাজারের পাশে হওয়ার ফলে আসলে এই জায়গায় যাতে যানজটের একটি সমস্যা যাতে না সৃষ্টি হয়, সেজন্য কিন্তু যারা পুলিশ থেকে শুরু করে এখানে যারা আনসার বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন। একই সাথে আমরা একটু আগে দেখেছি যে ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট যুক্ত হয়েছে এবং তারা কিন্তু ভিতরে কাজ চলমান চালাচ্ছেন এবং সেখানে যে ভঙ্গুর কাচের অংশগুলো, সেই অংশগুলো কিন্তু তারা সরানোর এখন কাজ চলতেছে। তো আশেপাশে যারা বিল্ডিংয়ের আশেপাশে যারা যাতে কোনো কেউ যেতে না পারে সেজন্য কিন্তু তারা খেয়াল রাখছেন বিষয়টি। সো এই ছিল পুতুল আমার কাছে আপাতত রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সর্বশেষ। বনানীর একটি বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণের খবর জানাচ্ছিলেন শাহরিয়ারুজ্জামান পুলক। 1.5 মাসেও স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। বরাদ্দ না পাওয়ায় বন্ধ রয়েছে রাজধানীর একাধিক পাম্প। এতে দিনের পর দিন অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ চালকদের। এছাড়া ফুয়েল পাস কিংবা রেশনিং পদ্ধতির ব্যবস্থাপনায় ঘাটতি থাকায় ফুয়েল স্টেশনের মাঝেই রয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় তেল সরবরাহের ঘাটতি থাকায় বন্ধ রাজধানীর অনেক পাম্প। খোলা থাকা পাম্পে বাড়ছে যানবাহনের চাপ। জ্বালানি নিতে এসে প্রায় ঘটছে হাতাহাতির ঘটনা। এদিকে তেল সংকটের প্রভাব পড়েছে পেশাদার চালকদের উপরও। পর্যাপ্ত তেল না পাওয়ায় সংসার চালাতেই হিমশিম অবস্থা। অন্যদিকে ফুয়েল পাস কিংবা রেশনিং পদ্ধতির ব্যবস্থাপনা নিয়েও চালকদের রয়েছে নানান অভিযোগ। এভাবে আর কতদিন চলবে? এভাবে আর টিকতে পারতেছি না। গতকালকে হচ্ছে আপনার দুপুরে 1টা থেকে সিরিয়াল ধরে আসতেছি সেই মোতালিব প্লাজা থেকে। এখান থেকে তেল নিব না বইয়ের জন্য একটু বাজার করে বাড়ি নিয়ে যাবো। ছেলে মেয়ের জন্য যে অসুবিধার সংকটে আমরা পড়তেছি সেটা সবাই বুঝে। আমাদের মনে হয় এই পেট্রোল পাম্প কোম্পানিগুলা এরা একটা সিন্ডিকেট করে এই করতেছে। কারণ এট এ টাইম যদি 10টা 20টা পাম্পে তেল দেওয়া হতো, আমার মনে হয় এই রকম সিরিয়াল হতো না আর এই সংকট হতো না। মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারও চালুর চেষ্টার কথাও জানান তিনি। এর আগে সকালে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এছাড়া 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। দেশে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষা খাতে জিডিপির 5% উন্নতি করবে সরকার। সকালে সিলেট জালালাবাদ ক্যাস অডিটোরিয়ামে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে যারা উপহাস করছে তারা মেধাবী ও দরিদ্রদের প্রয়োজন অনুভব করতে পারেন না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমি শিক্ষা খাতে জিডিপি 5% পর্যন্ত বাড়িয়ে দেব এবং আমি আশা করছি সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা হবে। এই বৃত্তি পরীক্ষা গত বছরের বৃত্তি পরীক্ষা তারা নেয়নি, টাকাগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বৃত্তি পরীক্ষা নিচ্ছি। বৃত্তি পরীক্ষা যার ইচ্ছা সে দিবে।
কারণ ওই ছেলেটি জানে বৃত্তি পরীক্ষা দিলে সে যে ছোট্ট অ্যামাউন্টটি পাবে, এই অ্যামাউন্টটি 6, 7, 8, 3 বছর সে ব্যবহার করতে পারে। একটি দরিদ্র অসহায় ছেলের জন্য ওই টাকাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনেই আমি বলেছি যে বৃত্তি পরীক্ষা দেওয়ার দিবে। ইতিমধ্যে আমি ইংলিশ মিডিয়ামদের নিয়ে মিটিংও করে ফেলেছি এবং তাদের রেগুলেটরি বোর্ডে আনার জন্য তাদেরকে 3 দফা মিটিং আমি করেছি। বাংলাদেশে ইংলিশ মিডিয়াম থাকবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের রুলস অ্যান্ড রেগুলেশন আন্ডার থাকবে না, এটা হতে পারে না। দীর্ঘ 16 বছর পর আজ থেকে সারা দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পাহাড়ের 3 জেলা বাদে 61 জেলায় একসাথে পরীক্ষা শুরু হয় সকাল 10টায়। সৈয়দপুরে 2টি কেন্দ্রে শুরু হয়েছে এই পরীক্ষা। এর মধ্যেই তুলসিরাম সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে 800 এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 687 জন পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। প্রথম দিন বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে। বাংলা, ইংরেজি, গণিত ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই 4 বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে হুট করে এই পরীক্ষার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থেকে গেছে বলে অভিযোগ অভিভাবকদের। উৎসব থাকায় 2 দিন পর শুরু হবে 3 পার্বত্য জেলার পরীক্ষা। এখন দিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফেরাম, আপনারা দেখছেন এখন সঠিক। জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী ফারহান ফায়েজ সহ 9 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 26 এপ্রিল এই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালে আন্দোলনকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আগামী 27 এপ্রিল। তবে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 28 জনের বিরুদ্ধেও সাক্ষ্য চলমান রয়েছে। এছাড়াও রয়েছে আরও 2টি মামলার বিচার কাজ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ একটি মামলার বিচারের জন্য দিন নির্ধারিত আছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 21 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কুষ্টিয়ার ঘটনা মব নয়, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া সকল ঘটনাও তদন্ত করা হবে। কুষ্টিয়ায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি আপনি সরকারকে ব্লেম করতে পারেন না? ইউ ক্যান ডু দ্যাট। দিনের শেষে এটা সরকারের দায়িত্ব ছিল এটা ঠেকানো, সরকার ব্যর্থ হয়েছে। এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। এই মন্ত্রণালয়ের অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরি হচ্ছে, যে আইনজীবী প্যানেলটা আসলে এই ব্যাপারে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা খতিয়ে দেখবেন। দখলমুক্ত ঘোষণার 1 ঘন্টার মধ্যেই আবারও পুনর্দখল ঢাকা মেডিকেলের প্রধান সড়ক সহ আশেপাশের ফুটপাত। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা পুরোপুরি দখলমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বুধবার সকাল 11:30টার দিকে গণমাধ্যম কর্মীদের ডেকে ঢাকা মেডিকেলের প্রধান ফটক ও ফুটপাত দখলমুক্ত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তবে এর ঘণ্টাখানেকের মধ্যে দেখা যায় আগের অবস্থায় ফিরতে শুরু করে এলাকার চিত্র। একে একে বসতে শুরু করে হকার ও ভাসমান সব দোকান। এমন ঘটনা অজানা নয় প্রশাসনেরও। ফুটপাত দখলমুক্ত রাখতে তাই সাধারণ মানুষের সহযোগিতা চান দক্ষিণ সিটির প্রশাসক। তবে রোগীদের কথা বিবেচনা করে অতি প্রয়োজনীয় কিছু দোকান অনুমোদনের কথা কর্তৃপক্ষ ভাবছে বলে জানান তিনি। পাশাপাশি হকার ও ভাসমান দোকানীদের পুনর্বাসন ও সান্ধ্যকালীন বাজারের বিষয়ে সরকার ভাবছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। কাজে হকারদের উচ্ছেদ শব্দটা আমরা আসতে চাই না, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করব, সান্ধ্যকালীন অফিস আওয়ারের পরে আমরা হলিডে মার্কেট করব শুক্র এবং শনি। বৈশাখ ঘিরে সারা দেশে ব্যাপক জনসমাগম কিছুটা উদ্বেগ বাড়িয়েছে হাম সংক্রমণের। বিশেষজ্ঞরা বলছেন বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় 5 বছরের নিচে সব শিশুকে টিকার আওতায় আনার কোনো বিকল্প দেখছেন না তারা। গত 1 মাসে হাম আক্রান্ত রোগীর সংখ্যা 21,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায়
200 রোগীর। বুধবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখা যায় অধিকাংশই নেননি হামের টিকা। অতি সংক্রামক এই রোগের একই পরিবারে আক্রান্ত হচ্ছেন একাধিক সদস্য। সরকার টিকাদান কর্মসূচি শুরু করলেও এর ফল পেতে 1 মাস সময় লাগতে পারে। এ অবস্থায় সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। 6 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাকে প্রত্যেককে টিকা দিতে হবে, যার দেওয়া আছে সে দিবে, কে দিবে না 28 দিনের ভিতরে যার টিকাটা দেওয়া হয়েছে সে দিবে না, তাছাড়া প্রত্যেকটা বাচ্চা দিবে। হাম যেহেতু হাঁচি কাশির মাধ্যমে একটু ছড়ায় এবং হামের ভাইরাস মানব শরীরের বাইরে 2 ঘন্টার বেঁচে থাকে সর্বোচ্চ। অতএব সেভাবেই আমাদের যখন রোগী যদি আমাদের হামের উপসর্গ নিয়ে আসে তার সাথে সাথে আমাদের রোগীকে আইসোলেট করে ফেলতে হবে বাসাতে, অন্য রোগীদের সাথে অন্য বাসার অন্য সদস্যদের সাথে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। বিশেষ করে বাসাতে যারা নাকি একটু ভালনারেবল পার্টস গ্রুপ বলে আমরা, যারা একটু বয়স্ক। কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুপুরে আনুমানিক 3টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আখতারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যে এখানে যে একটা শিশু এবং একজন মহিলা আঘাতপ্রাপ্ত হয়েছে, শিশুটিকে তৎক্ষণাৎ এই এলাকার যে জনগণ ওনারা উদ্ধার করে ওনারা হসপিটালে পাঠাইছে, দেবিদ্বার হসপিটালে পাঠাইছে। আর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরে আমরা এখানে এক মহিলার আমরা এখানে আইসা অ্যাক্সিডেন্টের অবস্থা ওনার লাশ পেয়েছি। পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈশাখী। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে নতুন বছরকে বরণ করে চলছে নানা আয়োজন। পাহাড়ি বরণকে ঘিরে উৎসবে আমেজে ভাসছে পার্বত্য চট্টগ্রাম। বৈশাখীকে কেন্দ্র করে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে চলছে নাচ, গান ও জলকেলি সহ নানা আয়োজন। রঙিন পোশাক ও ঐতিহ্যবাহী সাজে সেজে উঠেছে পাহাড়ি জনপদ। পাহাড়ি জনগোষ্ঠীর কাছে বৈশাখী শুধু নতুন বছরের সূচনা নয়, বরং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বড় অংশ। বছরের পর বছর ধরে এই উৎসবের মাধ্যমে প্রকাশ পায় নিজস্ব সংস্কৃতির রঙিন পরিচয়। উৎসবের অন্যতম আকর্ষণ জলকেলি। এতে অংশ নিয়ে তরুণ তরুণীরা পানি ছিটিয়ে শুভেচ্ছা ও আনন্দ বিনিময় করছেন। নাচ, গান আর ঢোলের তালে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সব বয়সী মানুষের অংশগ্রহণে পাহাড়ের বিভিন্ন স্থান এখন পরিণত হয়েছে মিলন মেলায়। ভেদাভেদ ভুলে সবাই মেতে উঠেছে উৎসবের আনন্দে। বাংলাদেশে হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনী দিনে 3টি প্রিমিয়াম পণ্য বাজারে আনলো কোম্পানিটি। রাজধানীর গুলশান 1-এ নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করা হয়। জানানো হয়, বাংলাদেশে হায়ারের ব্র্যান্ড আপগ্রেড ও বাজার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করবে। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন সহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। উদ্বোধনী দিনে গ্রেভিটি AI সিরিজের ফেব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার, ট্রিপল ট্যাপ ওয়াশার ড্রায়ার কম্বো ও 100 ইঞ্চি QED মিনি LED 4K টেলিভিশন বাজারে আনা হয়। এখন সেদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন সঠিক। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের দিকে আসায় সমঝোতামূলক একটি চুক্তিকেই সেরা বিকল্প হিসেবে বর্ণনা করেছেন তিনি। আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফার বৈঠকের বিষয়ে ইঙ্গিত দেন ট্রাম্প। বৈঠকের আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানায়, ইরানের সঙ্গে একটি বড় ধরনের সমঝোতা করতে পারে ট্রাম্প। যদিও ইরান বলছে আত্মসমর্পণে কোনো ধরনের প্রস্তাব বা চেষ্টা করলে গোটা শান্তি আলোচনায় ব্যর্থ হবে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এবার আলোচনায় হরমুজ পুরোপুরি সচল সহ 2টি শর্ত রাখবে যুক্তরাষ্ট্র। এদিকে পারস্য উপসাগরের সমুদ্রপথ সম্পূর্ণরূপে অবরোধ করে 8টি ট্যাঙ্কার আটকে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে এমন বাধার মুখেও 20,000 টন LPG বহনকারী ট্যাঙ্কার জাক বিক্রম
হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে পৌঁছেছে। ইরানে হামলা বন্ধ থাকলেও ইসরায়েলি আগ্রাসন চলছে লেবাননে। প্রায় 3 দশক পর বৈঠকে বসল লেবানন ও ইসরায়েল। দুপক্ষ বৈঠককে ইতিবাচক বললেও শান্তি প্রতিষ্ঠায় সুস্পষ্ট সিদ্ধান্ত আসেনি। চায়না প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। বুধবার বেইজিংয়ের গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। অবশ্য বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বৈঠক শেষে লেভরভ জানায় চলতি বছরের মাঝামাঝি সময়ে চীন সফরে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী লেভরভ মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাক্ষাৎ করেন। এ সময় তারা ইউক্রেন সংকট, ইউএস ইরান দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রাশিয়া চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পুতিনের আসন্ন সফর নিয়ে আলোচনা করেন। 2 দিনের সফরে বেইজিংয়ে যান রুশ এই পররাষ্ট্রমন্ত্রী। ধর্মতত্ত্ব নিয়ে কথা বলার সময় পোপের আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সার। এছাড়াও রাজনীতিবিদদের যুদ্ধে জড়ানো ঠিক নয় বলে সম্প্রতি পোপ যে মন্তব্য করেছেন তারও নিন্দা জানান ভ্যান্স। সম্প্রতি ইরান যুদ্ধের নিন্দা জানিয়ে পোপ জানান শান্তির বার্তা প্রচার করা চার্চের নৈতিক দায়িত্ব। তবে এর তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এর জেরে যিশুর আদলে তৈরি নিজের ছবি ট্রুথ সোশ্যাল থেকে সরিয়ে ফেলেছেন তিনি। এদিকে পোপের পক্ষ নেয় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ওপরও চটেছেন ট্রাম্প। রোমে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন মেলোনির যথেষ্ট সাহসের অভাব রয়েছে। এর আগে পোপকে উদ্দেশ্য করে লেখা ট্রাম্পের কটাক্ষের প্রকাশ্যে বিরোধিতা করেন ইতালির প্রধানমন্ত্রী। ভারতের আন্দামান সাগরে অবৈধ অভিবাসী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন কমপক্ষে 250 যাত্রী। এদের মধ্যে ছিলেন বাংলাদেশি সহ রোহিঙ্গা শরণার্থীরাও। নিখোঁজদের মধ্যে নারী ও শিশুরা ছিল। তবে কজন বাংলাদেশি ও রোহিঙ্গা যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। মঙ্গলবার এ তথ্য দিয়ে শোক প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। জানা গেছে ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারটি ডুবে যায়। তবে ঠিক কখন ট্রলারটি ডুবেছে ও ডুবে যাওয়ার কাউকে উদ্ধার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি। এখন দিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন সত্যি। খেলার খবর। ক্রিকেট বোর্ডে পরিবর্তনের ফলে জাতীয় দলের কোনো খেলায় কোনো প্রকার পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে টাইগার কোচ বলেন নিজেদের পূর্ব পরিকল্পনা ধরে রেখে অনুশীলন চালিয়ে যাবে টাইগাররা। First of all, it doesn't affect what we do, how we train, and it didn't affect the camp that we had. It was planned and it was carried out. If you ask how it affects the players, you will have to ask the players because I can't really see any psychological effect. এবার 2026 বিশ্বকাপে নেইমারকে ব্রাজিল দলে রাখা নিয়ে দেশটির প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন দলটির কোচ কার্লো আনচেলতি। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে রাখা হবে কিনা এমন প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ইনজুরির কারণে 2 বছর ব্রাজিল দল থেকে দূরে থাকা নেইমার যদিও চেষ্টার কোনো কমতি রাখছেন না। বিশ্বকাপ দলে সুযোগ পেতে সম্প্রতি করিয়েছেন অস্ত্রোপচারও। ব্রাজিলিয়ান লিগের সব শেষ ম্যাচেও করেছেন গোল। তবে কোচ আনচেলতি শতভাগ ফিট না হলে তাকে দলে ফেরাবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন। সম্প্রতি দেশটির প্রেসিডেন্টও সুর মিলিয়েছেন তার সাথে। লুলা ডি সিলভা বলেছেন দলে ফিরতে হলে নেইমারকে পেশাদার হতে হবে। এক্ষেত্রে মেসি, রোনালদোর উদাহরণ টেনে তিনি বলেছেন নামের জোরে না, নেইমারকে ফিরতে হলে শারীরিকভাবে ফিট থাকতে হবে। আগামী 18 মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। শেষ করছি এখন দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।